আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আপনারা যারা নিয়মিত ক্লাস করতেছেন ইতিমধ্যেই জানেন আমরা আইন বিজ্ঞানের আমাদের রুটিন অনুযায়ী যে 3টা সেশন ছিল, আমরা 3টা সেশনের মাধ্যমে পুরো আইন বিজ্ঞানের মধ্যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় টার্মগুলো আমরা বলার চেষ্টা করছি এবং আপনাদেরকে আশা করি আইন বিজ্ঞান সম্পর্কে একটা ভালো ধারণা আমি দিতে পারছি। আচ্ছা, তো আজকে আমাদের রুটিন অনুযায়ী আমাদের পরবর্তী 2টা সেশন কিসের উপরে থাকবে? আপনার ল অফ কন্ট্রাক্ট। আর 2 থেকে 3টা সেশন, অথবা যদি শেষ না হয় তাহলে 4টা সেশনে আমরা শেষ করব। আপনারা জানেন যে দ্বিতীয় পত্রে দুটো আইন আছে, একটা হলো চুক্তি আইন ল অফ কন্ট্রাক্ট, আরেকটা কি, আরেকটা হলো টর্ট আইন, তাই না? কেউ একজন আনমিউট আছেন, অবশ্যই মিউট করে দেবেন কারণ সাউন্ডটা সবার ডিস্টার্ব হয়। আচ্ছা, তো আমরা ইতিমধ্যেই জানি আমাদের এই 2টা গ্রুপ থেকে আমাদের চুক্তি আইন থেকে কয়টা অ্যান্সার করতে হবে আর টর্ট আইন থেকে কয়টা অ্যান্সার করতে হবে, কে জানেন বলেন? আমরা কি জানি? হ্যাঁ, চুক্তি আইন থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, মানে চুক্তি আইনে আমার কোশ্চেন থাকবে 5টা, আমাকে 3টা দিতে হবে। আর টর্ট আইনে থাকবে 4টা, আমাকে কয়টা দিতে হবে? 2টো দিতে হবে। দ্যাট মিন্স কি, আমাকে চুক্তি আইনে বেশি অ্যান্সার করতে হবে, তাই না? আমাকে চুক্তি আইনে অবশ্যই 3টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো চুক্তি আইনটা সম্পর্কে আমার একটা ভালো একটা কনসেপ্ট নিয়ে আজকের ক্লাসে আমরা যতটুকুই পড়ি না কেন ভালো একটা কনসেপ্ট নিয়ে আমাদেরকে যাইতে হবে। নাফিস ভাই, এটা ফার্স্ট ইয়ারের ক্লাস, আর যারা আনমিউট থাকবেন অবশ্যই ঢোকার পরে মিউট করে দিবেন। যারা নতুন আছেন নেক্সট ক্লাস থেকে এই কাজটা করবেন। তো আমাকে বলেন, আমরা ইতিমধ্যেই আইন বিজ্ঞানে আপনাদেরকে একটা জিনিস বুঝাইছি, সেটা হলো কোনটা মূল আইন কোনটা পদ্ধতিগত আইন, তাই না? তো আমাকে কে কে বলতে পারবেন, হাত তুলবেন, আমি কোশ্চেন নেব, কে বলতে পারবেন এই চুক্তি আইনটা কোন আইন, মূল আইন নাকি পদ্ধতি আইন, এবং কেন? এই 2টা লাইনে আমাকে কে বলতে পারবেন? এনিবডি? এখানে প্রায় 35 থেকে 40 জন আছেন, তো কে বলতে পারবেন বলেন? কেউ হাত তুলতে পারতেছেন না? শিওর? মোনালিসা আপু, সাবরিনা আপু? হ্যাঁ, মূল আইন। হুম, আচ্ছা, কেন এটা মূল আইন ফারজানা আপু? আমি 2টা কোশ্চেন করছি। থেকে 1872 সালে, 1972 না? হুম, যাক, অনেক ভালো অ্যান্সার করছেন। আর কেউ বলতে যাচ্ছেন? এটা হচ্ছে যে হ্যাঁ, নামটা বলেন। জেসিরুল ভাই। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এই আইনের মধ্যে একটা দায়বদ্ধতা তৈরি করে। আর আচ্ছা, এই আইনটা হচ্ছে সার্বজনীন প্রয়োগ করা। এই হিসাবে সে এটার জন্য দায়ী ছিল। আর কেউ বলতে চাচ্ছেন? উল্লেখ করা। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আর কেউ বলতে চাচ্ছেন? এনিবডি? আর কেউ বলতে চাচ্ছেন? যারা বলছেন তারা ওকে, অনেকটুকু কাছাকাছি। আর কেউ বলতে চাচ্ছেন কিনা? আর এই আইনের মূল বিষয়টা হচ্ছে এই আইনটা আপনাকে সম্পন্ন করা লাগবে, সুরক্ষা প্রদান করে, যেটা আইনের বৈশিষ্ট্য থাকবে আর কি। আচ্ছা, আর কেউ বলতে চাচ্ছেন? আচ্ছা, আমার এখানে মূল আইন এবং পদ্ধতিগত আইন যে আমি বলছিলাম আপনাদের লাস্ট ক্লাসে আইন বিজ্ঞানে, তো সেখানে আপনার মূলত যে জিনিসটা ছিল যে মূল আইনে কী সন্নিবেশিত থাকবে? অধিকার এবং দায়বদ্ধতা, তাই না? যেমন দেওয়ানি কার্যবিধির যে ব্যাপারগুলো আছে, দেওয়ানি কার্যবিধি সেটা হলো পদ্ধতিগত আইন, আর ফৌজদারি কার্যবিধি সেটাও পদ্ধতিগত আইন, তাই না? তো দেওয়ানি কার্যবিধি যে পদ্ধতিগত আইন সেখানে কিন্তু মূল আইন না, সেখানে মূল আইন কোনগুলো? সুনির্দিষ্ট প্রতিকার আইন, তারপরে তামাদি আইন, তারপরে হলো যে এই যে কন্ট্রাক্ট ল,
এই যে কন্ট্রাক্ট মানানোর জন্য আপনার চুক্তি যখন ভঙ্গ হয়ে যাবে, কোনো পক্ষ যখন চুক্তি মানবে না, তখন দেখবেন যে এই আইনটা পড়ানোর সময় কোশ্চেনের মধ্যে উত্তরে আপনার আছে অপর পক্ষ আদালতের আশ্রয় গ্রহণ করবে, আদালত থেকে আপনার প্রতিকার পাবে। এই যে ব্যাপারগুলো আছে, আপনাদের অবশ্যই যারা পড়ছেন তাদের মনে হয়েছে যে আসলে এটা কিভাবে প্রতিকার পাবে, কারণ এটা তো মূল আইন। এখানে বলা আছে যে কোন জিনিসগুলো আপনার এখানে অসামঞ্জস্যতাপূর্ণ এবং কার্য সম্পাদন হয় নাই, চুক্তি সম্পাদন হয় নাই, সেই ক্ষেত্রে আইন দ্বারা চুক্তিটা বলবৎযোগ্য না। এই যে ব্যাপারগুলো আসছে এবং সেটা কিভাবে বলবৎ হবে সেটা কোথায় আছে, সেটা আছে আপনার দেওয়ানি কার্যবিধির মাধ্যমে আইনি প্রক্রিয়া বলবৎ হবে। আর এই চুক্তিগুলোর বিশ্লেষণ এবং চুক্তির কার্য সম্পাদন সেগুলো কোথায় আছে, সেগুলো আছে হলো সুনির্দিষ্ট প্রতিকার আইনে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 12 থেকে সেকশন 30 পর্যন্ত চুক্তির কোনো পক্ষ যদি সেটা না মানে সেক্ষেত্রে সে কীভাবে স্পেসিফিক পারফরমেন্স করবে, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নটা কিভাবে ঘটাবে, অথবা চুক্তি অনুযায়ী যদি তার ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল সেই ক্ষতিপূরণটা সে কিভাবে পাবে, দোজ থিংস আর অ্যাপেন্ডেন্ট দেয়ার, মানে সন্নিবেশিত আছে সেইখানে। তাহলে কি চুক্তি আইনের সঙ্গে সুনির্দিষ্ট প্রতিকার আইন ওতপ্রোতভাবে জড়িত মূল আইন বাস্তবায়নের প্রেক্ষাপটে। দুটোই যেহেতু মূল আইন, একটার রিলেটেড আরেকটা জিনিস বলা আছে। যেমন চুক্তি আইন পড়তে গিয়ে আমরা পাবো যে আপনার পণ্য বিক্রয় আইন, পণ্যের অংশীদার আইন, বিভিন্ন আইন, মূল যে আইনগুলো আছে সেগুলোর কিছু কিছু অংশ ছোট ছোট পরিসরে দেওয়া আছে। দ্যাট মিনস দোজ থিংস আর কোরিলেটেড। হ্যাঁ, তো যেখানে আপনার অধিকার দায় সেটা সন্নিবেশিত থাকবে এবং বলা থাকবে যে এটার ক্ষেত্রে আপনি প্রতিকার পাইতে পারেন, তখন প্রতিকারটা আপনি কিভাবে পাবেন, প্রতিকারটা হইতে পারে সেই চুক্তির বাস্তবায়ন, আরও কি হইতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনে সেগুলোও বলা আছে যে এই যে চুক্তিটা আছে এই চুক্তিটার ক্ষেত্রে আপনার আদালত চাইলে ইনজাংশনও দিতে পারে। ইনজাংশন মানে কি? ইনজাংশন মানে হলো নিষেধাজ্ঞা, যে চুক্তির কোনো একজন পক্ষ সে মনে করেন যে চুক্তিটা বাস্তবায়ন করতে আর চাচ্ছে না, অপর পক্ষ চাচ্ছে কেন বাস্তবায়ন করা হবে না, কারণ কি আইনগতভাবে এই জিনিসটা কি ছিল, আইনগতভাবে এই জিনিসটা ভ্যালিড ছিল। সাথী আপু আপনি একটু মিউট করেন, আমি আসলে পার্সোনালি এভাবে বলা আমার পক্ষে সম্ভব না, সবাই যারা আছেন মিউট করে দিন। আচ্ছা, তো এখন তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পাইছি যে এই চুক্তি আইনটা হলো মূল আইন এবং এখানে কতগুলো সেকশন আছে, টোটাল 238টা সেকশন আছে। এই 238টা সেকশনের ভিতরে মেজর যে ট্রাম আছে সেটা আমি একটা চক্র দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব যে এই চক্রটা আসলে কিভাবে আপনার হচ্ছে। অ্যাট ফার্স্ট আমি কন্ট্রাক্টের যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা সম্পর্কে বলতেছি। কন্ট্রাক্ট যে শব্দটা আছে সেটা আসলে ল্যাটিন ট্রাম কন্ট্রাক্টাস থেকে আসছে। কি থেকে আসছে? ল্যাটিন ট্রাম কন্ট্রাক্টাস থেকে আসছে। তো এই যে টার্মটা আমরা সবাই জানি যে আইনের ক্ষেত্রে মূলত রোমান যে অঞ্চলটা আছে সেইখান থেকে যে ল্যাটিন ভাষা ছিল তাদের, রোমান অঞ্চলটা হলো বর্তমানে আপনার ফ্রান্স, জার্মানি এবং ইটালি, গ্রিস, এই যে এলাকাটা আছে এই এলাকাটায় যে রোমান সাম্রাজ্য ছিল সেটার অনেক গল্প দেখবেন যে এখানে আছে। সো ওইখানের যে প্রচলিত মৌখিক ভাষা ছিল না, লিখিত একটা ভাষা ছিল, সেটা হলো ল্যাটিন। এই জন্য ল্যাটিন ট্রামগুলো বারবার আসছে। তো যেহেতু আইনের উৎপত্তি ক্রমবিকাশ সেখান থেকে আপনার এখানে কি আছে, এখানে কন্ট্রাক্টাস থেকে আসছে। সেই কন্ট্রাক্টাসের ইংরেজি, আনোয়ার ভাই মিউট করে দেন, আনোয়ার ভাই আমাকে শুনতে পাচ্ছেন? মিউট করে দেন। আপনারা সবাই মিউট করে দেন কাইন্ডলি, এটা নর্মাল কার্টেসি, কারণ এটা যদি আমাকে প্রতিজনের প্রতি বলতে হয় এটা আসলে ভালো দেখায় না। আচ্ছা, তারপরে দেখেন কন্ট্রাক্টাস হলো টু ড্র টুগেদার, মানে একসাথে করা। তাহলে আমি বলছিলাম যখন আমরা ডিফাইন করব, সংজ্ঞায়িত করব, সেই ক্ষেত্রে আমরা ইংলিশ, ল্যাটিন থাকলে ল্যাটিন ট্রাম, গ্রিক থাকলে গ্রিক ট্রাম, মানে ফরেন যে ট্রামটা থাকবে সেটা বলবো, আর বাংলা অর্থ বলবো। তাহলে চুক্তিটা আসলে কি? মাইন্ডেড টু ডু অর নট টু ডু,
মানে কোনো কাজ করা এবং কোনো কাজ না করা। কনসেন্ট বাই ল মানে হলো যে এই সম্মতিটা অবশ্যই আইনানুগ হইতে হবে, কনসেন্ট বাই ল, অথবা কনসেন্টটা এনফোর্সেবল হইতে হবে। এনফোর্সেবল মানে কি, প্রায়োগিক হইতে হবে বাই ল, আইন অনুসারে প্রায়োগিক হইতে হবে। ঠিক আছে? তো এই যে কন্ট্রাক্ট লটা আছে, এইখানে আসলে কি আছে, পুরো কোশ্চেন, পুরো ম্যাটারটা আসলে আপনার 5-7টা জিনিসের ভিতরে আবদ্ধ। পুরো ম্যাটারটা 5-7টা জিনিসের মধ্যে আবদ্ধ। সাথী আপু, আপনি একটু মিউট করে দেন যদি আমাকে শুনে থাকেন। এখানে সাথী নাম দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন অফার, কনসেন্ট, অ্যাকসেপ্ট, কনসিডারেশন, এগ্রিমেন্ট, আর তারপরে হলো কন্ট্রাক্ট। তাহলে অফারটা আসলে কি, চুক্তি আইনে এই জিনিসগুলো ডিফাইন করা আছে। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আপনার ডেফিনেশনগুলো কোথায় থাকে, নর্মালি একটা আইনের 1 নম্বর সেকশনের প্রিলিমিনারি থাকে, আর প্রারম্ভিক আর হলো 2 নম্বরে অথবা 3 নম্বরের ডেফিনেশনগুলো থাকে। এখানে চুক্তি আইনের 2-এর এতে আছে অফার নিয়ে কথা বলা আছে। তারপরে অফারটা দেওয়ার পরে তাকে কি করতে হবে, কনসেন্ট থাকতে হবে। এটা চাইলে আপনারা নোট ডাউন করে ফেলতে পারেন যে অফারের পরে কি, কনসেন্ট। তো কনসেন্টের পরে যখন সম্মতি পাবে, এই সম্মতির ভিতরে আপনার সম্মতি নিয়ে কিন্তু একটা কোশ্চেন আছে, ব্রড কোশ্চেন। তারপর অফার নিয়ে একটা ব্রড কোশ্চেন আছে। তারপরে দেখেন অ্যাকসেপ্টেন্স, মানে যাকে অফারটা করছে সেই সম্মতির মাধ্যমে কি হইতে হবে, আপনার সম্মতির মাধ্যমে সেই জিনিসটা অ্যাকসেপ্টেন্সই থাকতে হবে উভয় পক্ষের মধ্যে, তাই না? আচ্ছা, তারপরে কি, কনসিডারেশন। অ্যাকসেপ্টেন্সটা সংজ্ঞায়িত করা আছে 2-এর বি, আবার 7 নম্বর সেকশনেও আছে। কনসিডারেশনটা কি, কনসিডারেশনের বাংলা হলো বিবেচনা, কিন্তু আইনি ভাষায় এখানে কনসিডার মানে হলো প্রতিদান। এই কনসিডার নিয়ে আপনাদের একটা ব্রড কোশ্চেন আছে, কন্ট্রাক্ট নিয়ে আরেকটা ব্রড কোশ্চেন আছে। এখন যদি আপনি যদি কন্ট্রাক্ট হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই অফার দিতে হবে, কনসেন্ট থাকতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, কনসিডারেশন মানে হলো বিনিময় মূল্য। সেই বিনিময় মূল্যটা হইতে পারে টাকা, হইতে পারে সম্পত্তি, কোনো কাজ করার মাধ্যমে হইতে পারে, কোনো কাজ না করার মাধ্যমে হইতে পারে। ঠিক আছে? সেটা হলো আপনার কনসিডারেশন। দেন কামস টু এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট। তাহলে এটা যদি আমি যখন, অবশ্যই এই প্রশ্নটা আপনাদের থাকবে, কারণ এটা হলো চুক্তি আইনের একটা মূল প্রশ্ন যে কন্ট্রাক্ট কাকে বলে, কন্ট্রাক্টের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে এবং ক্লাসিফিকেশনগুলো আছে। হ্যাঁ, এই যে প্রশ্নটা আছে এটা হলো একটা মূল প্রশ্ন, কারণ এই প্রকারভেদ থেকে আপনার অনেকগুলো পার্থক্য বের হয়েছে। তারপরে আমি এখন যে চক্রটা বললাম এটা আপনারা সার্কেল করে দিবেন। এটা আপনারা কি করে দেবেন, একটা পেন্সিল দিয়ে প্রথমে আপনি একটা সার্কেল করে দেবেন। এই সার্কেলের প্রত্যেকটা পার্টে বক্স করে করে লিখে দেবেন অফার। হ্যাঁ, অফারের নিচে ব্র্যাকেটে লিখবেন সেকশন 2-এর এ, তারপরে কনসেন্ট সেকশন 13-14, তারপরে অ্যাকসেপ্ট সেকশন 2-এর বি আর হলো 7, তারপরে লিখবেন কনসিডারেশনের পরে কি লিখবেন, কনসিডারেশনের পরে লিখবেন সেকশন 2-এর ডি, তারপরে লিখবেন এগ্রিমেন্টের নিচে লিখবেন সেকশন 2-এর ই, তারপরে লিখবেন আপনার ফাইনালি কন্ট্রাক্ট চুক্তি, সেটা লিখবেন সেকশন 2-এর এইচ। মানে হলো আপনি আর নিচে লিখবেন যে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1972। তাহলে আপনি এই ডায়াগ্রামটা যখন দিবেন, এই চার্টটা যখন দিবেন, যে টিচার আপনার খাতাটা দেখবেন তিনি আসলে প্রথম দেখাতেই আপনার সম্পর্কে এমন একটা ধারণা পোষণ করবেন যে পুরো এন্টায়ার কন্ট্রাক্ট লটার সম্পর্কে আপনি এই একটা পেজের একটা পেন্সিল ডায়াগ্রামের মাধ্যমে আপনি তুলে ধরছেন। ঠিক আছে? তো এই জিনিসটা এখানে জরুরি। আশা করি এটা সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, 1 নম্বর যে ব্রড কোশ্চেনটা, এটা আমি পরে বলতেছি, পুরোটা ব্রড কোশ্চেন। এটা আপনার চুক্তি কাকে বলে, চুক্তির যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, চুক্তির যে ক্লাসিফিকেশনগুলো আছে, সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি না। তারপরে হলো একটা পার্থক্য থাকবে। ঠিক আছে? এই ব্রড কোশ্চেনটা, প্রথম যে ব্রড কোশ্চেনটা আছে,
এইটাতে আপনার আসলে আর যে কোশ্চেনই আসুক, চুক্তি রিলেটেড কোশ্চেনে যদি চুক্তির সংজ্ঞা নাও চাই, অবশ্যই সংজ্ঞা দিবেন, এবং সংজ্ঞা দেওয়ার পরেই আপনি এই যে ডায়াগ্রামটা আমি বললাম, যেটা আমি আপনাদেরকে সাজাই দিলাম, কিভাবে লিখতে হবে বললাম, আপনারা এই জিনিসটা দিবেন। বুঝতে পারছেন তাফিম ভাই? সম্মতি, সম্মতির পরে অ্যাকসেপ্টেন্স, অফার, কনসেন্ট, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, তারপরে হলো এগ্রিমেন্ট আর কন্ট্রাক্ট। ঠিক আছে, আর সেকশনগুলো তো বলেই দিলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে কনসেন্টটা আছে না, কনসেন্ট যে সম্মতিটা, সম্মতিটা আসলে কেমন হইতে হবে সেটা কিন্তু বলা আছে। সম্মতিটা অবশ্যই ফ্রি কনসেন্ট হইতে হবে, স্বাধীন সম্মতি হইতে হবে। এটা নিয়েও একটা ব্রড কোশ্চেন আছে, বাট যেহেতু আমি চক্রটা বলতেছি এখানে আমি একটু বলে নিই। কারণ এই সম্মতিটা ফ্রি কনসেন্ট হইতে হবে, যেহেতু কনসেন্টের কথাটা বলা আছে সেকশন 13 এবং 14-এ। আপনারা যদি এটাকে আরও এনরিচ করতে চান, তাহলে এই ডায়াগ্রামটা যখন দিবেন এটার উপরে লিখতে পারেন অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট ল 1972, নীলকালি দিয়ে লিখে দেবেন, তারপরে আপনি এই ডায়াগ্রামটা দিবেন। ওকে, আর দেখেন ফ্রি কনসেন্ট বলতে আপনি কি বুঝেন? সম্মতিটা অবশ্যই ফ্রি কনসেন্ট হইতে হবে। সেইখানে ওই যে কনসেন্টের সংজ্ঞা যেখানে দেয়া আছে, ডিফাইন করা আছে, এবং কনসেন্ট এবং ফ্রি কনসেন্ট নিয়ে 13 এবং 14-তে বলা আছে। তারপরেই আপনার 15, 16, 17, 18 এই 4টা সেকশানে বলা আছে, 4টা কথা বলা আছে যে ফ্রি কনসেন্ট হইতে হইলে তার উপরে কি কি জিনিস থাকা যাবে না। মানে কোনো পক্ষ অপর কোনো পক্ষকে ফোর্সিভলি, মানে বল প্রয়োগ করে কোনো কিছু করানো যাবে না। আর আনডিউ ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, আনডিউ মানে যেটা করার কথা না। দুইজন পক্ষের ভিতরে কোনো পক্ষ যদি এমন হয়ে থাকে যে অপর যে পক্ষ আছে তার উপরে সামাজিক, আর্থিক অথবা অন্য কোনো সিস্টেমেটিক প্রভাব বিস্তার করতেছে, সেটাকে আমরা কি বলবো? আনডিউ ইনফ্লুয়েন্স। সেকশন 15 হলো ফোর্স, 16 হলো আনডিউ ইনফ্লুয়েন্স। তারপরে হলো যে প্রতারণা থাকা যাবে না। যারা আনমিউট আছেন একটু মিউট করে দেন কাইন্ডলি, কারণ সাউন্ড আসতেছে। আচ্ছা, এখানে দেখেন ফ্রড, প্রতারণা করা যাবে না। ঠিক আছে, আর হলো মিস রিপ্রেজেন্টেশন, রিপ্রেজেন্ট মানে হলো প্রতিনিধি করা। এমন প্রতিনিধি করা যাবে না যেটা কিনা আপনার মিস রিপ্রেজেন্টেশন হিসেবে গণ্য, মাইন্ডেড। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আপনার চুক্তির যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমরা সবাই কম বেশি জানি। চুক্তির যে 2টা পার্টি থাকতে হবে, 2 বা ততোধিক, ন্যূনতম 2টা পার্টি থাকতে হবে। তারপরে কি থাকতে হয়? সাথী আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার এখান থেকে সাউন্ড আসতেছে আপু, আপনি কাইন্ডলি মিউট করে দেন। হ্যাঁ আমি ওইটাই আমি খুঁজতেছি। হ্যাঁ, ওকে, মিউট করে দিন। আমার একটা মাথায় আসে না এতক্ষণ ধরে। তাও আপনারা সবাই চেষ্টা করবেন, কারণ সবাই যদি 4-5 জন থাকে আমাকে খুঁজতে হবে তখন। আচ্ছা, এখন দেখেন 2 বা ততোধিক পক্ষ থাকতে হবে, এটা আমরা জানি। আর চুক্তির যোগ্যতা সম্পন্ন, সেটা কিন্তু এই কন্ট্রাক্ট অ্যাক্টেরই 11 নম্বর সেকশনে বলা আছে যে ওই লোক কী হইতে পারবে না, ওই লোক আপনার অবশ্যই মাইনর হওয়া যাবে না। মাইনর, মেজর, আইনি ভাষায় মাইনর মানে হলো সাবালক, আর মাইনর মানে হলো নাবালক, আর মেজর মানে হলো সাবালক। মনে রাখবেন, নর্মালি আমরা জানি মাইনর মানে ছোট, মেজর মানে বড়। আর হলো কি ইনসাইন হওয়া যাবে না, ইনসাইন মানে হলো পাগল, উম্মাদ। হ্যাঁ, আর লাস্ট অন হলো বার বাই লো, মানে হলো আইন দ্বারা বাড়িত বাধা যে ব্যক্তিকে দেয়া আছে। একজন মানুষ ব্যাংকক্রাফট দেউলিয়া আইন অনুযায়ী, দেউলিয়া আইন 1932 সম্ভবত, সেটা অনুযায়ী আপনার 30 অথবা 32 হবে, সেটা অনুযায়ী একজন ব্যাংকক্রাফট, তো সে কি আইন দ্বারা পারিত, তো তাকে যোগ্য বলা যাবে না। এইগুলো কোথাও এখানে বলা আছে। তারপরে হলো আপনার যে প্রস্তাবটা অবশ্যই লিগেল হইতে হবে। ইলিগেল কোনো কিছু নিয়ে আপনার যতই সবগুলো উপাদান থাক, অফার, কনসেন্ট, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, এগ্রিমেন্ট অ্যান্ড কন্ট্রাক্ট, সব কিছুতে আছে, বাট এটা হবে না। তারপরে এই যে আমি যে চক্রটা বললাম এগুলো এখানে বলা আছে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, কনসেন্ট থাকতে হবে। ঠিক আছে, আরেকটা কি, রেজিস্টার্ড হইতে হবে, তাই না? রেজিস্টার্ড কেন হইতে হবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, এনিবডি?
কারো কোনো আইডিয়া আছে? ভাইয়া আমি বলছিলাম কিন্তু। এটা যেন একত্রিত হয় সেজন্য এটাকে রেজিস্টার করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। যারা বলে আমি সাবরিনা আপু কি বলছেন? এটা যেন আইনগতভাবে বৈধ হয় সেজন্য হুম, হুম। ওকে, ওকে। আপনারা দুইজন একই কথা বলছেন। আর কেউ বলতে চাচ্ছেন? আচ্ছা, দেখেন আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনার চতুর্থ পত্রে আছে, সেইখানে 21-এর এ নাম্বার সেকশন। কত? 21-এর এ। এই এ নাম্বার সেকশনে বলা আছে আপনার যত ধরনের চুক্তি আছে সেই জিনিসগুলো কি হইতে হবে, অবশ্যই রেজিস্টার্ড হইতে হবে। সেটা কত সালে হয়েছে? সেটা 2004 সালে সেটার সংশোধনী আসছে, এবং সেখানে 2005 সালের 1 জুলাই থেকে সেটা কার্যকর। আপনারা যারা জমি জমা এর মধ্যে রেজিস্ট্রেশন করছেন আপনারা নিশ্চয়ই জানেন, একটা বায়না যদি করেন সেটা যদি আপনার রেজিস্টার্ড না হয় রেজিস্ট্রেশন আইন 1908 অনুযায়ী, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার কি হবে না, এটা আদালতে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে গণ্য হবে না। আদালতে যে দালিলিক সাক্ষ্য আছে, আপনার আদালতে কয় ধরনের সাক্ষী দেওয়া যায়? মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য, আর হলো আপনার ফরেনসিক বা এই যে ডিজিটাল যে সাক্ষ্যগুলো আছে সেগুলো, 3 ধরনের সাক্ষী দেওয়া যায়। তো দালিলিক যে সাক্ষ্য আছে সেটা সাক্ষ্য আইনে কোথায় বলা আছে? বলা আছে 74 এবং 75, যে কোনগুলো দালিলিক, কোনগুলো দলিল হবে। আর দালিলিক সাক্ষ্য যেগুলো হবে সেটা হলো সাক্ষ্য আইনে 62 এবং 63-তে বলা আছে। তো এই যে প্রেক্ষাপটটা বললাম এতক্ষণ, এই প্রেক্ষাপট অনুযায়ী আপনার এটা ভ্যালিডিটি থাকবে। আচ্ছা, তারপরে আসেন এখানে আর কি আছে? লিখিত বা নিবন্ধিত হইতে হবে, রিটার্ন রেজিস্ট্রেশন বললাম, লিগ্যাল প্রসেস হইতে পারে, এটা সবাই জানেন। লফুল কনসিডারেশন মানে হলো যে বিনিময়টা আছে, সেই প্রতিদানটা যেটা থাকবে সেই প্রতিদানটা অবশ্যই আইনগত হইতে হবে, কারণ প্রতিদান ছাড়া কোনো চুক্তি হয় না। প্রতিদান অবশ্যই থাকতে হবে দুই পক্ষের ভিতরে, এবং একটা ক্ষেত্রে প্রতিদান ভিন্নতা আছে, সেটা হলো আপনার যেগুলো কিনা, যেমন বাবা মায়ের ভিতরে চুক্তি, ছেলে মেয়ের ভিতরে চুক্তি, তারপরে হলো যে স্বামী স্ত্রীর মধ্যে চুক্তি, তারপরে হলো যে কাউকে দান করা, উইল করা, এগুলো হলো ব্যতিক্রম। এখানে প্রতিদান থাকাটা আবশ্যক না, ওইগুলো হলো ব্যতিক্রমের ভিতরে পড়ছে। আপনারা আইনের শিক্ষার্থী হিসেবে জানেন সব জায়গায় আইনের কথা বলা থাকে, আবার ব্যতিক্রম এক্সেপশনাল যেগুলো আছে সেটাও বলা থাকে। তো ব্যতিক্রম নিয়ে আলাদা কোশ্চেন আছে। তো এতগুলো কথা এই কোশ্চেনে বলার উদ্দেশ্য হলো এটা সামগ্রিক চুক্তি আইনকে রিপ্রেজেন্ট করে। এখন চুক্তির ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো, এটা মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং এটা মনোযোগ দিয়ে না শুনলে পরবর্তীতে বিভিন্ন ধরনের পার্থক্য আসবে, বিভিন্ন ধরনের ব্রড কোশ্চেনের সঙ্গে বিভিন্ন পার্থক্য জুড়ে দেবে, সেগুলোতে আপনারা প্রবলেম ফেস করবেন। তো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা যেহেতু এখন জানি যে একটা চুক্তি হইতে হলে কী ধরনের ক্লাসিফিকেশন তার থাকতে হবে, সেই জিনিসগুলো যদি কী ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে সেইগুলো যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ভ্যালিড কন্ট্রাক্ট। সোজা কথা, ঠিক আছে? এখন ভ্যালিড হলো, তাহলে নন ভ্যালিড বা ভয়েড কন্ট্রাক্ট কোনটা? ভয়েড কন্ট্রাক্ট বা বাতিল চুক্তি বা নন ভ্যালিড যেটাই বলেন, সেটা হলো আনএনফোর্সেবল বাই ল, মানে হলো যেটা আইন দ্বারা বলবৎযোগ্য করা যাবে না। মাইন্ড ইট। আচ্ছা ভাই, যাবে না, তাহলে অবলবৎ চুক্তি কি? এটা হলো বাতিল, মানে হলো আইন দ্বারা বলবৎ করা যাবে না, সেটা বাতিল। অবলবৎ চুক্তির ক্ষেত্রে এখানে সূক্ষ্ম একটা কথা আছে, এটাও আনএনফোর্সেবল অ্যাট কোর্ট। কোথায় আনএনফোর্সেবল? আদালতে সেটা আনএনফোর্সেবল। মাইন্ড ইট, মানে হলো আদালতে আপনি সেটা বলবৎ করতে পারবেন না, চুক্তিটা এমন। আচ্ছা, এখন বাতিলযোগ্য কোনটা? কারণ হলো বাতিল চুক্তি, বাতিলযোগ্য চুক্তি, অবলবৎ চুক্তি, এগুলো খুব কাছাকাছি, এবং এটা নিয়ে পার্থক্য দেয় যেন কনফিউশন থাকে। তা আপনার কেন কনফিউশন থাকবে ভাই? তাহলে আমি বাতিল চুক্তি যেটা, সেটা ভয়েড কন্ট্রাক্ট, সেটা আমি জানলাম। অবলবৎ চুক্তি সেটা আমি জানলাম। তাহলে বাতিল চুক্তি কি? যেটা আইন দ্বারা এনফোর্স করা যায় না, বলবৎ করা যায় না। আর অবলবৎ চুক্তি হলো যেটা কোর্টে বলবৎ করা যায় না। তাহলে বাতিলযোগ্য কোনটা? বাতিলযোগ্য চুক্তি বা ভয়েডেবল কন্ট্রাক্ট বলতে বোঝায়, যেমন এখানে দুইটা পক্ষ আছে, একটা পক্ষ তার কার্য সম্পাদন করতেছে নিজের ইচ্ছা অনুযায়ী, আরেকটা পক্ষ কি করতেছে? সেই কার্যের সঙ্গে আপনার
ইনভলভ নাই। এই যে এক পক্ষের ইচ্ছা অনুযায়ী কাজ করা, ঠিক আছে, কোনো পক্ষের ইচ্ছা অনুযায়ী কাজ করা যাচ্ছে, অন্য পক্ষ কাজ করা যাচ্ছে না, তাহলে কি ওয়ান পার্টি পারফরমেন্স ইনটেনশনালি, এটাকে আমরা বলবো ভয়েডেবল কন্ট্রাক্ট। এরপরে যেগুলো আছে এগুলো খুবই সহজ, এগুলো দেখলেই পারবেন যে সম্পাদিত চুক্তি এক পক্ষ কার্য সম্পাদন করলে, হ্যাঁ, অন্য পক্ষের কার্য সম্পাদন অবশিষ্ট থাকলে, ঠিক আছে, এক্সিকিউটেড কন্ট্রাক্ট, তারপর এক্সিকিউটরি কন্ট্রাক্ট, সম্পাদিত চুক্তি, সাধারণ চুক্তি। সাধারণ চুক্তিটা হলো যে কোনো কারো মৌখিক হইতে পারে, লিখিত হইতে পারে, আর ফর্মাল হইলে, আনুষ্ঠানিক হইলে সেটা অবশ্যই লিখিত হইতে হবে, ঠিক আছে। আর ব্যক্ত এবং অব্যক্ত, ব্যক্ত অব্যক্ত বলতে ডিরেক্টলি আপনি মৌখিকভাবে যেটা স্বীকার করে নেবেন, আর অব্যক্ত বলতে যেটা আপনি প্রকাশ্য বলতেছেন না, পরবর্তীতে গঠিত হচ্ছে এরকম, ঠিক আছে। তা জামিনে চুক্তি বলতে কি বোঝায়? গ্রান্টার হওয়া। আপনারা সবাই জানেন, যারা ব্যাংকের বিভিন্ন গ্রান্টার হয়েছেন আপনারা জানেন, সে পরিশোধ করা, ওই তৃতীয় পক্ষ যে গ্রান্টার তাকে কি বলা হবে? যেটা জামিনে চুক্তি। আর ক্ষতিপূরণ বলতে হলো যে চুক্তিতে মনে করেন এক পক্ষের কোনো কাজের জন্য অপর পক্ষ যখন ক্ষতিগ্রস্ত হবে সেইটার ক্ষতিপূরণ, ঠিক আছে, ক্ষতিপূরণের ক্ষেত্রে সেটা ক্ষতিপূরণ ওই ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদান করা। তারপর হলো কন্টিনজেন্ট যে কন্ট্রাক্ট আছে। হ্যাঁ নাফিজ ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আইন বিজ্ঞানের উপরে 3টা সেশন হয়েছে, আজকে দ্বিতীয় পত্রের উপরে আপনার চুক্তি আইনের উপরে প্রথম সেশন হচ্ছে। এটা জুরিকনের পেজে ইতিমধ্যে দেয়া আছে, আপনার রুটিনটা আপনাদের গ্রুপেও দেওয়া আছে। ফারজানা আপু, আপনি ফ্রি গ্রুপে একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। ফারজানা আপু শুনতে পাচ্ছেন রুটিনটা? আচ্ছা ঠিক আছে। না, ক্লাস রেকর্ডগুলো শুধুমাত্র পেইড ব্যাচের জন্য, আমরা শুধু ক্লাসের যে লাইভ ক্লাসগুলো আমরা ফ্রি করছি। আচ্ছা, এটা বিস্তারিত আপনি অ্যাডমিন আছে, যে ফারজানা আপু আছে, তারপরে অ্যাডমিন সাবরিনা আপু মনে হয় আছে, আপনি একটু কন্ট্যাক্ট করলে বিস্তারিত পাবেন। আর কন্ট্যাক্টও করা লাগবে না, আমি বলে দিছি। ফারজানা আপু আপনি শেয়ার করে দিন ডিটেলসটা, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন আপনার কন্টিনজেন্ট কন্ট্রাক্ট বা ঘটনা নির্ভর যে চুক্তিটা আছে, ঘটনা নির্ভর চুক্তিটা আমার খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ঘটনা নির্ভর চুক্তিটা নিয়ে সামনে আপনাদের পার্থক্য পাবেন এবং ব্রড কোশ্চেন এটা শর্ট নোট হিসেবেও আসে। তাহলে ঘটনা নির্ভর চুক্তিটা আসলে কি? ঘটনা নির্ভর চুক্তিটা একদম সহজ, যখন একটা ঘটার প্রেক্ষাপটে আরেকটা ঘটনা ঘটবে বা চুক্তি হবে, ঠিক আছে, এটাকে আমরা বলবো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, ঠিক আছে। আর জিম্মা চুক্তি বলতে কি বোঝায়? জিম্মা চুক্তি বলতে বোঝায় যে আপনি কোনো উদ্দেশ্য সাধনের জন্য একজনের কাছে জিনিসটা আছে, সেটা কমপ্লিটেড হয়েছে, তারপরে আপনাকে ফেরত দিবে, এটা আমরা খুবই ভালো বুঝি। এর বাইরে আপনাদের এখানে বাজি চুক্তি, দ্ব্যর্থক চুক্তি এবং চূড়ান্ত চুক্তি সম্পর্কে জানতে হবে, কারণ এগুলো নিয়ে আপনার কোশ্চেন আছে। বাজি চুক্তিটা কি, দ্ব্যর্থক চুক্তিটা কি, আর হলো চূড়ান্ত চুক্তিটা কি? চূড়ান্ত চুক্তি মানে হলো অ্যাবসোলিউট কন্ট্রাক্ট, মানে যেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে, এটাই হলো এটার অ্যান্সার, যেটা অবশ্যই পালন করতে হবে। তারপরে হলো আপনার দ্ব্যর্থক চুক্তিটা কি? সেটা হলো অ্যাম্বিগুয়াস কন্ট্রাক্ট। অ্যাম্বিগুয়াস, আপনি দেখেন নামের ভিতরে এটা আছে, দ্ব্যর্থক চুক্তি। যেমন মনে করেন চুক্তির যে শর্তগুলো থাকে সেগুলো স্পষ্ট না। আপনার চুক্তির শর্ত যদি স্পষ্ট না থাকে, সেই ক্ষেত্রে আদালত কিন্তু সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা অনুযায়ী চুক্তির শর্ত স্পষ্ট না থাকার কারণে আপনাকে কিন্তু প্রতিকার দিতে বাধ্য না। বুঝতে পারছেন? দেওয়ানি কার্যবিধিতে এটার ফলাফলটাও আমি বললাম। এই জন্য দ্ব্যর্থক চুক্তি হওয়া যাবে না। আরেকটা কি? বাজি চুক্তি। বাজি চুক্তিটা কি? ওই যে আমরা বলছিলাম একটা ঘটনা আরেকটা ঘটনার প্রেক্ষাপটে যদি হয় তখন কি হবে? সেটা হলো যে আপনার ঘটনা নির্ভর চুক্তি, তাই না? আর এটা যদি অনিশ্চিত ঘটনা হয়, এই যে ঘটনাটা যেটা আগে বলছি ঘটনা নির্ভর, সেটাও অনিশ্চিত, বাট বাজির ক্ষেত্রে ভবিষ্যতের কোনো অনিশ্চিত ঘটনা, আর ঘটনা নির্ভর চুক্তির ক্ষেত্রে বর্তমানের সমসাময়িক দুইটা ঘটনা, এখানে একটু পার্থক্য।
বাজি চুক্তি তাহলে কি, ভবিষ্যতের কোনো অনিশ্চিত ঘটনার ঘটা বা না ঘটা এই যে কেন্দ্র করে অর্থ প্রদান, এখানে এডিশন কি, অর্থ প্রদানের একটা ব্যাপার থাকবে, এটাকে আমরা বলবো বাজি চুক্তি। আর ঘটনা নির্ভর চুক্তি যেটা আছে, এই দুইটাতে ঘোলায়, এই জন্য বলতেছি কনফিউশন সৃষ্টি করে। যে চুক্তি কোনো ঘটনা ঘটা বা না ঘটার উপর নির্ভরশীল, সেই চুক্তিকে ঘটনা নির্ভর চুক্তি বলে। তাহলে আমি এখানে ক্লাসিফিকেশান আপনার চুক্তি আইন রিলেটেড সবগুলো ক্লাসিফিকেশান বললাম, গাইডের বাহিরেও আমি 3টা বলছি। দ্যাট মিনস কি, আপনার বৈধ চুক্তি, অবলম্বন চুক্তি, বাতিল চুক্তি, বাতিলযোগ্য চুক্তি, সম্পাদিত চুক্তি, অসম্পাদিত চুক্তি, তারপরে সাধারণ চুক্তি, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, ব্যক্ত, অব্যক্ত, তারপরে হলো জামিনের চুক্তি, ক্ষতিপূরণের চুক্তি, ঘটনা নির্ভর চুক্তি, জিম্মা চুক্তি, তারপরে বলছি বাজি চুক্তি, দ্ব্যর্থক চুক্তি, চূড়ান্ত চুক্তি। মাইন্ডেড। আচ্ছা, তারপরে দেখেন আপনার সকল চুক্তি সম্মতি, কিন্তু সকল সম্মতি চুক্তি না। প্রথমে যে আমি চক্রটা বলছিলাম একদম ক্লাসের শুরুতে, অফার, কনসেন্ট, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট। তাহলে কন্ট্রাক্টটা কি একদম শেষে না? একদম শেষে কিন্তু কন্ট্রাক্ট, ফাইনাল ডেস্টিনেশন। তাহলে এখানে কি আছে? এখানে আছে সকল চুক্তি সম্মতি, কিন্তু সকল সম্মতি চুক্তি না। এখন সম্মতি থাকলেই সেটা চুক্তি হবে না, এই জিনিসটা এখানে বলা আছে যে চুক্তি করলে তার মধ্যে আপনার সম্মতিটা কি থাকতেই হবে, কিন্তু সেটা যদি কন্ট্রাক্টে পরিণত না হয়, চুক্তিতে পরিণত না হয়, সেই ক্ষেত্রে কি হবে না, আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, আইন দ্বারা বলবৎযোগ্য হবে না। কি হবে না? আইন দ্বারা বলবৎযোগ্য হবে না। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম চুক্তি আইনে, যে চুক্তি আইনের ক্ষেত্রে আপনার এই যে বলছে সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি না, এটা জাস্ট রিড আউট করবেন, তাহলেই বুঝবেন মূল বক্তব্যটা কি। চুক্তি করলে তার ভিতরে আপনার সম্মতিটা থাকেই, কিন্তু এই সম্মতিটা যদি আপনার এনফোর্সেবল বাই ল না হয়, আইন দ্বারা যদি বলবৎযোগ্য না হয়, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেটাই আপনার এখানে বলা আছে। এটার বিস্তারিত এক্সপ্লেনেশন হলো যে সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি না। কেন চুক্তিটা বাতিল হবে কি জন্য? দেখেন, চুক্তি বাতিল হবে কি জন্য, খুবই ইজি। এখানে আরেকটা ব্রড কোশ্চেন বানাই ফেলছে, কোনো দরকার নেই আরেকটা ব্রড কোশ্চেন বানানোর। আপনি যদি জানেন চুক্তির বৈশিষ্ট্যগুলো কী কী, উপাদান বা বৈশিষ্ট্য কী কী, ওই উপাদানগুলো যদি না থাকে তাহলেই তো আপনার চুক্তিটা বাতিল। সিম্পল, জাস্ট রিড আউট করবেন এবং অ্যান্সার করবেন। দেখেন আপনার এখানে পার্থক্য আছে, বাতিল চুক্তি, বাতিলযোগ্য চুক্তি, অবলবৎ চুক্তি। এই জন্যই আমি প্রকারভেদ পড়ানোর সময় ওই 3টার কনফিউশনটা আমি স্পেসিফিকভাবে আপনাদেরকে প্রথম কোশ্চেনে বলছি। আপনাদের মনে হইতে পারে যে ভাইয়া প্রথম কোশ্চেনটাতে ধরেই এটা এত এক্সপ্লেন করতেছে, কারণ এটার ভিতরে পুরো আইন আমি এক্সপ্লেন অর্ধেক করে ফেলছি। এটা আপনারা সামনের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন। যারা কিনা আজকের ক্লাসের পরে যতটুকু বাকি থাকবে সেটাও রিড আউট করে ফেলতে পারবেন নির্দ্বিধায়, বিকজ অফ আমি এই জিনিসগুলো আলোচনা করে ফেলছি। আবার আমি ছোট করে একটু বলি যে বাতিল চুক্তি হলো আনএনফোর্সেবল বাই ল, যেটা আইন দ্বারা বলবৎ করা যায় না, মানে হলো সেটা আইনের ক্লাসিফিকেশনে পড়ে নাই। আর অবলবৎ চুক্তি হলো আনএনফোর্সেবল অ্যাট কোর্ট, মানে এই আদালত কর্তৃক সেটা বলবৎ করা যাবে না। সেটার এক্সপ্লেনেশন আমি বলছি কীভাবে। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনে আছে যে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন সেই ক্ষেত্রে কী করতে হবে, আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের চুক্তি সম্পাদন বা স্পেসিফিক পারফরমেন্স যেটাকে বলা হয়, সেই স্পেসিফিক পারফরমেন্স সেখানে কোথায় বলা আছে, সেকশন 12 to 30। আপনারা চাইলে এই রেফারেন্সগুলো টানতে পারেন, তাহলে তারা কি মনে করবে যে স্টুডেন্ট ধারণা রাখে। সেই আইনগুলো বলে আপনার কোর্টে প্রমাণ করতে হয়, এখানে কোর্টে প্রমাণ করা যাবে না। তারপরে দেখেন বাতিলযোগ্য চুক্তি কোনটা, যেটা কিনা এক পক্ষ আপনার কোনো এক পক্ষের তার নিজের ইচ্ছা অনুযায়ী, মানে ওয়ান পার্টি পারফরমেন্স ইনটেনশনালি নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতেছে। তো এইটার আপনারা পার্থক্যটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। তারপরে দেখেন চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয়, সমগ্র অঙ্গীকারের আইন নয়। এটা চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয় বলা আছে, তারপরে চুক্তি আইন সমগ্র বাধ্যবাধকতার আইন নয়, এগুলো আপনার আসছে বিভিন্ন সময়। তাহলে এই যে আসছে এগুলোর এখানে মূল বক্তব্যটা কি সেটা আপনাকে জানতে হবে। মূল বক্তব্য যেটা আছে সেটা হলো চুক্তির ক্ষেত্রে ওই যে
আবার ওই যে যাইতে হয় প্রথমেই শুরুতেই যে আমি বলছিলাম যে চুক্তির অফার, কনসেন্ট, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট এবং চুক্তির ক্ষেত্রে তাকে যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হইতে হবে, যে চুক্তি হইতে করবে তাকে কি হওয়া যাবে না, মাইনর হওয়া যাবে না, ইনসেইন হওয়া যাবে না, বার বাই ল হওয়া যাবে না, মানে হলো নাবালক হওয়া যাবে না, পাগল উন্মাদ হওয়া যাবে না, আইন দ্বারা বাড়িত হওয়া যাবে না, বৈধ প্রতিদান থাকতে হবে। কনসিডারেশন মানে কি? কনসিডারেশন মানে হলো টু ডু অর নট টু ডু, কোনো কিছু করা বা না করার মাধ্যমে প্রতিদান দেয়া। এই প্রতিদানটা অবশ্যই আইনগতভাবে বৈধ হতে হবে। স্বাধীন সম্মতি সম্পর্কে ইতিমধ্যেই বলছি যে স্বাধীন সম্মতির কথা যে আছে সেকশন 14-তে, আর 13-তে আছে কনসেন্ট সম্পর্কে। এই স্বাধীন সম্মতি হইতে হলে 4টা জিনিস আপনার থাকতে হবে। অবশ্যই জোরপূর্বক করানো যাবে না, অনুচিত প্রভাব থাকা যাবে না, প্রতারণা থাকা যাবে না, মিসরিপ্রেজেন্টেশন থাকা যাবে না, এই জিনিসগুলো ঠিক আছে। প্রস্তাব গ্রহণ, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, অফার থাকতে হবে, বৈধ উদ্দেশ্য থাকতে হবে। এই জিনিসগুলো যদি আপনার না থাকে ঠিক আছে, এই জিনিস বলবৎযোগ্য হবে না ঠিক আছে। আর এই বলবৎযোগ্য যদি না হয় সেটা কি, কেন বলবৎযোগ্য হবে না? কারণ এটা কোনো আইনের অন্তর্ভুক্ত তখন থাকবে না। এই কথাগুলোই এই দুইটা জায়গায় বলা আছে যে চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয়, চুক্তি আইন সমগ্র বাধ্যবাধকতার আইন নয়। এই জিনিসগুলো এখানে বড় পরিসরে একটু বলা আছে, এটাতে 3-4 মার্কস থাকতে পারে। আচ্ছা, তারপরে দেখেন এই যে কনসেন্ট নিয়ে ইতিমধ্যেই আপনার বলছি যে কনসেন্ট মানে কি, কনসেন্ট মানে সম্মতি। 13 নম্বর সেকশনে আপনার কনসেন্ট নিয়ে বলা আছে ঠিক আছে। তারপরে দেখেন এটা কি অঙ্গীকার, আপনার এই অঙ্গীকারটা বা এটা কি আইন দ্বারা বলবৎযোগ্য হইতে পারে আবার নাও হইতে পারে, যে কনসেন্ট যেটা আছে। এবং চুক্তি এবং কনসেন্ট এই দুইটার ভিতরে পার্থক্য কী? চুক্তি আমরা সবাই এখন জানি সবার মুখে মুখে যে আইন দ্বারা বলবৎযোগ্য যে সম্মতিটা হবে সেটা হলো চুক্তি। আর সম্মতিটা কি? সম্মতিটা হলো আপনার দুই পক্ষের মধ্যে যে প্রতিদান সৃষ্টি করবে, তাই না? প্রতিদানটা কি? কোনো কিছু করা না করা অথবা যে কোনো বিনিময় মূল্য। তারপরে দেখেন আবার 23 সালে কোশ্চেনটা আসছে যে ভয়েডেবল এবং ভয়েড কন্ট্রাক্ট কি, এগুলো বলে ফেলছি, এক জিনিস বারবার বলার প্রয়োজন নাই। আচ্ছা, এখন দেখেন আপনার এখানে একটা উদাহরণ আছে, একটা এক্সপ্লেনেশন আছে যেটা কিনা 21 সালে আসছে, 23 সালে আসছে, দ্যাট মিনস আপনাদের আসবে। আমি ক্লাসের শুরুতে বলছিলাম একটা কথা, যে এই যে চুক্তি আইনটা আছে এটা অন্যান্য আরও মূল আইনের সঙ্গে রিলেটেড। এখানে কোন আইনটা আসছে? রহিম বিখ্যাত পেইন্টার আবেদিনের আঁকা ছবি মনে করে দোকান থেকে একটি ছবি কিনে। দোকানদার জানতো যে এই ছবি আবেদিনের আঁকা নয় এবং রহিম যে তাই মনে করেছে তাও দোকানদার জানে, কিন্তু রহিমকে এই বিষয়ে কিছুই বলে না। রহিম কি পরের দিন চুক্তিটা বাতিল করতে পারবে? এখন এই যে পরের দিন চুক্তিটা বাতিল করতে পারবে কিনা, এখানে কি ক্রেতা বিক্রেতার কথা আছে। তাহলে আমি যদি ক্রেতা সাবধান নীতি না জানি, যে একজন ক্রেতা, হ্যাঁ, এই যে আপনার একজন ক্রেতা, সেলস অফ গুডস অ্যাক্ট মানে হলো পণ্য বিক্রয় আইন, সেখানে আপনার অলমোস্ট 30টার মতো সেকশন আছে। সেখানে কিন্তু বিস্তারিত বলা আছে যে একটা সেল কন্ট্রাক্ট কিভাবে হবে, এগ্রিমেন্ট কিভাবে হবে, একজন সেলার এবং বায়ার তাদের রাইটগুলো কি কি, তারপরে তাদের কন্ডিশনস কি হবে, পণ্যের ওয়ারেন্টিস কি হবে, ট্রান্সফার অফ প্রপার্টি এই অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে কি হবে, হ্যাঁ, পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, এইগুলো এই সেল অফ গুডস কন্ট্রাক্টে বলা আছে। এখানে ক্রেতার সাবধান নীতি বলতে আমরা কি বুঝি? আপনার ক্রেতা সাবধান নীতি বলতে মূলত বোঝায় যে একজন বিক্রেতা যখন তার পণ্য বিক্রি করবে সে কিন্তু দুষ্ত্রুটি তুলে ধরা তার কথা না, সে শুধু তার সামনে জিনিসটা দিবে। এখন যে ক্রেতা আছে তার কাজ হলো এই জিনিসটা পুঙ্খানুপুঙ্খরূপে আপনার যাচাই বাছাই করে তারপরে নেয়া। এই যে তার পণ্য ক্রয়ে এই যে ক্রেতা যে আছে তার নিজের স্বার্থে যে ধরনের কেয়ারফুলনেস বা যাচাই বাছাই করার যে সাবধানতাটা অবলম্বন করে, এটাকে আমরা বলবো আপনার ক্রেতা সাবধান নীতি বা ক্যাভিয়েট অ্যাম্পটর। ক্যাভিয়েট অ্যাম্পটর রোমান যে ট্রামটা আছে সেখানে এটার নামটা কি? সেটার নাম হলো ক্যাভিয়েট অ্যাম্পটর।
মানে ক্রেতা সাবধান নীতি। একজন ক্রেতা যখন কিনবে তখন আসলে তার দায়িত্ব হলো এই জিনিসগুলো কিনা। এখন দেখেন এইখানে যে পেইন্টার নিয়ে যে কথা বলছে, এখানে আপনাকে এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে যে পণ্য ক্রয়ের সময় আপনার ক্রেতার দায়িত্ব যেটা ছিল সে সেটা করে নাই। এখন পরের দিন সে কী করছে, ক্রয়ের চুক্তি বাতিল করতে আসছে যে তুমি আমাকে এই জিনিস দিছো, এটা তো হবে না, তখন সে বাতিল করতে পারবে না, এই জিনিসটা বলা আছে। তবে হ্যাঁ, যদি সেটা প্রতারণার মাধ্যমে হয়ে থাকে সেই ক্ষেত্রে এই আইনের 16 নম্বর সেকশনে বলা আছে সেটা আপনার ক্রেতা সাবধান নীতিটা প্রযোজ্য হবে না। ক্রেতা সাবধান নীতিটা প্রযোজ্য হবে না, আমি তো আগে ক্রেতা সাবধান নীতিটা জানতে হবে আমার। তাহলে আমরা এখানে যারা আছি আমরা ক্রেতা সাবধান নীতি জানি, সো আপনি চাইলে ওই ক্রেতা সাবধান নীতিটাও এখানে 2 লাইন এড করে দিতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ব্রিচ অফ কন্ট্রাক্ট বা চুক্তি ভঙ্গ বলতে আসলে আমরা কি বুঝি? চুক্তি ভঙ্গ বলতে আমরা কি বুঝি? দেখেন, এই চুক্তির ক্ষেত্রে একজন আপনার প্রমিস করবে, আরেকজন প্রমিস গিভার, আরেকজন হলো আপনার প্রমিস অ্যাকসেপ্টেন্সি, মানে যে গ্রহণ করতেছে। একজন তাহলে প্রতিশ্রুতি দাতা, একজন প্রতিশ্রুতি গ্রহীতা। এখন মনে করেন এখানে আসলে এই যে চুক্তিটা যখন হয় তখন কিন্তু চুক্তির মধ্যে কোনো পক্ষ যখন ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষেত্রে সে কি পাবে সেই জিনিসগুলো কিন্তু সেখানে সন্নিবেশিত থাকবে। মাইন্ড ইট, মনোযোগ দিয়ে শুনতে হবে, এখান থেকে কিন্তু অন্য জায়গায় ঢুকে যাব। আপনার ওইখানে ওই যে ক্ষতিপূরণগুলো আছে, যেমন মনে করেন এখানে তাইফিম ভাই আছে, নাফিস ভাই আছে, আমার চোখের সামনে আমি দুজনকে দেখতে পাচ্ছি। তো এই দুজনের ভিতরে যে চুক্তিটা আছে, তাইফিম ভাই চুক্তি ভঙ্গ করছে অথবা চুক্তি অনুযায়ী আপনার পালন করে নাই অথবা আংশিক পালন করছে। এই ক্ষেত্রে মনে করেন চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে কোনো পক্ষ যদি, মানে ওই যে নাফিস ভাইয়ের যে পক্ষ, সে যদি সেটা ভঙ্গ করে থাকে সেই ক্ষেত্রে সে এই ক্ষতিপূরণ পাবে। এইটা পর্যন্ত কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার শেষ। আপনাদের অবশ্যই জানার ইচ্ছা আছে যে এই জিনিসটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট হয়, এখানে যে আমরা পড়তেছি কিভাবে এই জিনিসটা হয়। ওই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 থেকে 30 নম্বর ধারা, সেখানে যে সেকশনগুলো আছে সেখানে বলা আছে এইখানে যে তাইফিম ভাই যে কাজটা করলো, নাফিস ভাই যে ক্ষতিগ্রস্ত হইল, হ্যাঁ, তাইফিম ভাই কী করছে, অর্ধেক কাজ করছে, অর্ধেক কাজ করে নাই অথবা পুরো কাজই করি নাই, সেই ক্ষেত্রে সেখানে 2টা সেকশনের মাধ্যমে দেওয়ানি কার্যবিধি সিভিল কোর্টের মাধ্যমে নাফিস ভাই এই চুক্তি পালনের জন্য আপনার আংশিক যে পালন করছে বাকিটুকু পালন করাইতে বাধ্য করাইতে পারবে, আদালতের অর্ডার করবে। মাইন্ড ইট। আর যদি সম্পূর্ণ না করে থাকে চুক্তি অনুযায়ী সম্পূর্ণও করাইতে বাধ্য করতে পারবে। দ্যাট ইজ দ্য লিগ্যাল প্রসেস। এখন এখানে কথা হলো যে ওই যে শর্তগুলো আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোতে বলা আছে যে তাইফিম ভাই যে আংশিক করছে অথবা পুরোপুরি করে নাই সেটার জন্য ক্ষতিগ্রস্ত পক্ষ যে নাফিস ভাইয়ের যে পক্ষ আছে তারা কী পাবে, ক্ষতিপূরণ পাবে। নাফিস ভাই করছে কি, সেই ক্ষতিপূরণ নিছে। যদি সেই ক্ষতিপূরণ নিয়ে থাকে আর তাইফিম ভাই কোর্টে সেটা প্রমাণ করতে পারে, সেই ক্ষেত্রে আদালত কর্তৃক যে ধরনের প্রতিকার পাওয়া, যে চুক্তি পালন করানো অথবা আদালত কর্তৃক ক্ষতিপূরণ পাওয়ানোর ব্যবস্থা করা অথবা আদালত কর্তৃক নিষেধাজ্ঞা দেয়া যে কোনো কাজ করা না করা তাইফিম ভাইয়ের ক্ষেত্রে, এই পক্ষের ক্ষেত্রে, সেই প্রতিকারটা তখন সে পাবে না। এগুলো আপনাদের সারা জীবন লাগবে। যারা কিনা অ্যাডভোকেসি পরীক্ষা দিবেন তাদের জন্য এই আইনগুলো আমরা কেন পড়ি, আমরা যদি সেটাও না জানি, অল্প পরিসরেও যদি আমরা না জানি, তাহলে আসলে পড়াটা মিনিংলেস। এই জন্য আমি একটু ইন এডিশন বললাম এবং এটা রিলেটেড। এখন দেখেন চুক্তিভঙ্গ পক্ষের, ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকারটা কি, এই যে এখানে আছে দেখেন, চুক্তি বাতিল করতে পারে, কোনো পক্ষ চুক্তি বাতিল করবে। তারপরে দেখেন লেখা আছে কম্পানসেশন। এই কম্পানসেশনটা কেমনে পাবে? হয় ওই চুক্তির টার্মস অ্যান্ড কন্ডিশনে পাবে অথবা আদালত কর্তৃক পাবে। ঠিক আছে, যেমন আদালত কর্তৃক সে 2টা জিনিস পাইতে পারে, এটা আমার কথা না, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কথা, দেওয়ানি কার্যবিধির মাধ্যমে পাবে। একটাও পাইতে পারে, 2টাও পাইতে পারে। 2টা যদি চায় আদালত বিবেচনা করবে, সেক্ষেত্রে তাকে 2টাও দিবে। একটা হলো স্পেসিফিক পারফরমেন্স, যে কাজটা করে নাই সেটা কাজটা করানো। আরেকটা হলো কম্পেনসেশন, ক্ষতিপূরণ। সে একটাও চাইতে পারে, 2টাও একসাথে চাইতে পারে।
দেন কামস টু ইনজাংশন, নিষেধাজ্ঞা। চুক্তি আইনের আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 52 থেকে 56 পর্যন্ত, ঠিক আছে, 57 পর্যন্ত কি বলা আছে? ইনজাংশন, নিষেধাজ্ঞা। আদালত নিষেধাজ্ঞা দিবে। এটা হইতে পারে আপনার টেম্পোরারি ইনজাংশন, হইতে পারে পারপিচুয়াল ইনজাংশন, হইতে পারে ম্যান্ডেটরি ইনজাংশন। আপনারা যারা এই কথাগুলো ক্লাসে শুনতেছেন দেখবেন আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়তে সহজ হয়ে যেতেছে, সামনের দিনগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। কারণ হলো সেখানে বলা আছে কোনটা আপনাকে এই যে বিপক্ষ পক্ষ আছে তার চুক্তিটা পালন করানোর জন্য তাকে বিরত থাকার নির্দেশ দেয়া, এটা হবে ইনজাংশনের মাধ্যমে। সেটা তাকে পার্মানেন্টলি দিতে পারে, টেম্পোরারি দিতে পারে, আবার আদালত কর্তৃক রিসিভারও নিয়োগ করতে পারে। রিসিভার মানে হলো তত্ত্বাবধায়ক নিয়োগ করা, যে এই কাজটা ঠিক মতো হইতেছে কিনা, তারা মানতেছে কিনা, ঠিক আছে। এই যে রিসিভার অ্যাপয়েন্টমেন্টেড, ওইটাও সুনির্দিষ্ট প্রতিকার আইনের মোস্ট প্রবাবলি সেকশন 44 সেখানে বলা আছে। তো আবার দেখেন সুনির্দিষ্ট কার্য সম্পাদন, যেটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলতেছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 থেকে 30 নম্বর সেকশনে এই স্পেসিফিক পারফরমেন্সের সেকশনগুলো হলো এইগুলো। আদালত কর্তৃক কীভাবে আদেশ দেবে। আপনি এখানে বই পড়লেন, গাইড পড়লেন, কিন্তু আপনি কিছুই বুঝবেন না। পরীক্ষাতে লিখতে পারবেন নো ডাউট, বাট আপনি কিছুই বুঝবেন না অনেস্টলি স্পিকিং। কারণ এখানে ততটুকুই লেখা আছে যতটুকু আপনার পরীক্ষা পাসের জন্য দরকার। তারপরে দেখেন কার্যানুপাতিক মূল্য প্রদান বলতে কী বোঝায়। হ্যাঁ, কোয়ান্টাম মেরিট, এটা শর্ট নোট হিসেবে আসে, আবার ব্রডেও আসে, থাকবেই আপনার প্রশ্ন। তাহলে দেখেন কোয়ান্টাম মেরিট হলো সেই জিনিসটা যেটা হলো যে আপনার চুক্তি অনুযায়ী আপনার যতটুকু কাজ সম্পাদন করা হয়েছে। মানে হলো মনে করেন এইখানে কে কে আছে, এখানে সাবরিনা আপু আর ফারজানা আপু, এই দুইজন আমার সামনে আছে। তো ফারজানা আপু কী করতেছেন, তার একটা পাণ্ডুলিপি উনি সাবরিনা আপুকে দিয়েছেন যে আমার এটা পত্রিকায় প্রকাশ করেন। এখন সাবরিনা আপু প্রকাশ করলেন, প্রকাশ করার পরে একটা সার্টেন টাইমের পরে গিয়ে এটা বন্ধ হয়ে গেল। তখন এই যে কাজ অনুযায়ী মূল্য প্রদান পাওয়া, ওই পত্রিকা থেকে যতটা সংখ্যা প্রকাশিত হয়েছে, পাবলিশড হয়েছে, সেই অনুযায়ী ফারজানা আপু এটার মূল্যমান পাবেন। এটাই হলো এটার মূল বক্তব্য, ঠিক আছে। আচ্ছা, চুক্তির কিভাবে পরিসমাপ্তি হয়, এটা সব কোশ্চেনে আসে, কিন্তু এটার মার্কস কত জানেন? এটার মার্কস হলো 1 অথবা 2। 1 বললে অনেক ফকিরনি টাইপের মনে হয়, 2 ধরেন। তো 2 থাকলে আপনি এখানে কি লিখবেন? আপনি লিখবেন উভয় পক্ষের একটা চুক্তির মাধ্যমে, এটা হলো একটা দেওয়ানি। আমি বারবার বলি কি, প্রথমেই বলছি যে চুক্তি আইনটা এটা একটা মূল আইন, এটা প্রতিফলিত হয় দেওয়ানি কার্যবিধির মাধ্যমে। আর দেওয়ানি মোকদ্দমা যেগুলো আছে আপনার সিভিল স্যুট, সেগুলো আসলে কি নিয়ে? সেগুলো হলো মানুষের অধিকার, দায় দায়িত্ব নিয়ে। এই চুক্তিটা একটা অধিকার এবং দায় দায়িত্বের ভিতরে পড়ে, এবং এইটা দুই পক্ষের সম্মতিক্রমে অথবা সার্টেন সময় টাইম বাউন্ড যেটা থাকে, সেটা সমাপ্তির পরে যখন সমাপ্ত হবে সেটাকে আমরা বলবো চুক্তির পরিসমাপ্তি হয়েছে। এটা হলো এই 2 মার্কসের অ্যান্সার। তারপরে দেখেন কখন একটা চুক্তি থেকে অব্যাহতি পাওয়া যায়, কখন চুক্তির পরিসমাপ্তি হয়, এই জিনিসগুলো এখানে বলা আছে। খুবই সহজ, যে এই এতক্ষণ আমি অলরেডি বলে ফেলছি যে চুক্তি দুই পক্ষের সম্পাদনের মাধ্যমে। তারপরে কি আপনার আইনগতভাবে কিভাবে? আপনার ব্যাংক্রাফট অ্যাক্ট 1932, ওই আইনে একজন মানুষ দেউলিয়া হয়ে গেছে, তার কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়া, ঠিক আছে, অথবা সে এই যে দেউলিয়া হয়ে গেল সে ব্যক্তিগতভাবে, তখন মনে করেন তার কাছে থেকে তো আপনার কোম্পানির ঋণই নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে চুক্তির পারফরমেন্স আপনি কিভাবে করবেন? আচ্ছা, তারপরে দেখেন চুক্তি ভঙ্গ বা বেআইনিভাবে হইতে পারে সময় অতিক্রমের মাধ্যমে। এটা ইতিমধ্যেই বলছি যে আপনার চুক্তির যে সময় থাকবে সেটা অতিক্রমের মাধ্যমে। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনে এটাও বলা আছে যে কোনো চুক্তি যদি টাইম বাউন্ড হয়, নির্ধারিত 3 বছরের সময়, 4 বছরের সময়, আপনি মনে করেন সেই সময় সম্পূর্ণ হয় নাই, আপনি আদালতে দৌড়াইয়া চলে গেছেন, সেই ক্ষেত্রে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, মানে বিবেচনামূলক ক্ষমতা দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। সিভিল কোর্টে এটার সমাধান আদালত দিতেও পারে, নাও দিতে পারে, বাদীর পক্ষে, মাইন্ডেড। তারপরে দেখেন পক্ষসমূহের সম্মতি দ্বারা, ঠিক আছে, উভয় পক্ষ যদি মনে করে যে না, উই নিড টু ফিনিশ ইট হিয়ার, আমরা এখানে সমাপ্ত করতে চাচ্ছি, ওকে ফাইন,
ঠিক আছে। তারপরে যেগুলো আছে, চুক্তি পালনে অসম্ভাব্যতা, সুপারভেনিং ইম্পসিবিলিটি, এইটা একটা শর্ট নোট হিসাবে আসে, এটা একটা ব্রড কোশ্চেন হয়, এই জন্য সুপারভেনিং ইম্পসিবিলিটি সম্পর্কে আপনাকে জানতে হবে। আরেকটা আছে মৃত্যুর মাধ্যমে, সেটা তো হইল। এখন সুপারভেনিং ইম্পসিবিলিটি যেটা আছে সেটা বলে আমি আজকে শেষ করব। তো দেখেন আপনার সুপারভেনিং ইম্পসিবিলিটি যেটা আছে এটা সম্পর্কে, এটা মূলত বোঝায় চুক্তির উত্তরকালীন অসম্ভাব্যতা। কি? চুক্তির উত্তরকালীন অসম্ভাব্যতা। উত্তর মানে হলো পরবর্তীকালীন, ঠিক আছে? মানে চুক্তি যখন আপনি করছেন, চুক্তি করার সময়ে সেটা বলবৎযোগ্য ছিল, বাট চুক্তি যখন আপনার রান আউট করছেন তখন কিছুদিন পরে গিয়ে দেখা গেল আপনি, ঠিক আছে, এখানে কে আছে? সাথী আপু এবং চন্দ্র ভাই। ওকে, সাথী আপু এবং চন্দ্র ভাই দুইজনের আর কোনো হাত নাই, এটা স্টপ করানোর জন্য তাদের কোনো হাত নাই, বাট চুক্তিটা স্টপ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার এইটাকে আমরা বলবো সুপারভেনিং ইম্পসিবিলিটি। মানে হলো চুক্তি গঠনের সময় তা পালন করা সম্ভব ছিল কিন্তু পরবর্তীতে তা অসম্ভব হয়ে পড়েছে, এটাকে আমরা বলবো। এই জন্য কি হবে? এই জন্য পক্ষগণ কি হবে? এই চুক্তির দায় হতে তারা অব্যাহতি পাবে। কী পাবে? অব্যাহতি। কামস টু দ্য এক্সাম্পল, মনে করেন যে এখানে আরও দুইজন নেই, আমি পরের পেজে যাই। পরের পেজে কারা কারা আছে? এখানে রুবেল ভাই আছে। আচ্ছা, রুবেল ভাই এবং গোলাপ ভাই এই দুইজন আমার পরিচিত আপনার পেইড ব্যাচের। সো আপনাদের কাছ থেকে ওনারা ব্যবসা শুরু করতে গেছে, তো আপনার সেখানে দোকানপাটও তুলে ফেলছে, বাট এটা ছিল একটা রাস্তার পাশে। এখন সেই রাস্তা 4 লেন থেকে 6 লেন করা হবে। সরকার কি করবে তাহলে? জমি অধিগ্রহণ করবে। এখন এইখানে তারা যে চুক্তি করছে, চুক্তিটা কিন্তু বৈধ, আইনগত বৈধ, কোনো ধরনের মাদক না, কোনো কিছু নিয়ে না, বাট এটার উত্তরকালীন অসম্ভাব্যতা চলে আসছে। এই যে উত্তরকালীন অসম্ভাব্যতা চলে আসলো, এখানে গোলাপ ভাই বা রুবেল ভাইয়ের এখানে কোনো দায় নাই কিন্তু। দ্যাট মিন্স এখানে মূল যে কথাটা সেটা হলো চুক্তি যখন সম্পাদন হয়েছিল তখন এটা প্রজেকশন করার মতো অবস্থা ছিল, বাট আফটার এ সার্টেন টাইম এখানে সুপারভেনিং ইম্পসিবিলিটি চলে আসছে, চুক্তির উত্তরকালীন অসম্ভাব্যতার এলিমেন্টসগুলো চলে আসছে এবং সেই জন্য সেটা করা যাচ্ছে না। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। এবং আপনাদের পরবর্তীতে দেখবেন আমি যে কথাগুলো বলছি এইগুলা নিয়ে আপনাদের কোশ্চেনগুলো আছে। দেখেন আপনার যে ঘটনা নির্ভর চুক্তি এবং চূড়ান্ত চুক্তির ভিতরে পার্থক্য, ঘটনা নির্ভর চুক্তি বাজি চুক্তির ভিতরে পার্থক্য, দ্ব্যর্থক চুক্তি ঘটনা নির্ভর চুক্তির ভিতরে পার্থক্য, এগুলোতে 2 মার্কস 3 মার্কস থাকতে পারে, আপনাকে সর্বোচ্চ 2-4টা পার্থক্য লিখতে হতে পারে। স্বাধীন সম্মতি বলতে কি বুঝেন? ঠিক আছে। তারপরে দেখেন এই স্বাধীন সম্মতির ক্ষেত্রে যে কয়েকটা পয়েন্ট আমি বলছি, 15 নম্বর সেকশন থেকে 18 নম্বর সেকশন পর্যন্ত আপনার যে পয়েন্টগুলো ছিল, যেমন বল প্রয়োগ করা যাবে না, অনুচিত প্রভাব, তারপরে হলো ফ্রড, মিস রিপ্রেজেন্টেশন, এইগুলার পার্থক্য, হ্যাঁ, এগুলো ইতিমধ্যেই ক্লাসে আমি বলছি, এইগুলো ইম্পর্টেন্ট। তারপর বলছিলাম না যে প্রতিদান নিয়ে আপনাদের ব্রড কোশ্চেন আছে, এই যে দেখেন প্রতিদান নিয়ে একটা ব্রড কোশ্চেন আছে। তারপরে হলো যে আপনার প্রতিদানের পরে আপনার চুক্তি করার কি কম্পিটেন্ট পারসন, যোগ্য ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে কথা আছে। যোগ্য ব্যক্তি আমি বলতে একদম ভূতা। আপনার 11 নম্বর সেকশনে যে 3 ধরনের ব্যক্তির কথা আছে সেগুলো বলছি। তারপরে দেখেন নাবালক চুক্তির ক্ষেত্রে, হ্যাঁ, নাবালকের ক্ষেত্রে কি কি আছে এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে চুক্তি আইন সম্পর্কে ভালো একটা ধারণা আপনাদেরকে দিয়ে আমি শেষ করতে পারবো বলে আগামীকালকে আশা করতেছি। এখন আপনাদের কাজ হবে যে চুক্তি আইনের আজকে যা পড়াইছি এবং আগামীকালকের আপনাদের যাদের কাছে গাইড আছে অথবা বই আছে ওভারঅল একটা রিড আউট করতে থাকেন। আমি কিছু ধরবো না আগামীকালকে আপনাদের চুক্তি আইন শেষ করব এবং চুক্তি আইন সম্পর্কে একটা ভালো একটা কনসেপ্ট ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করব, স্ট্র্যাটেজিগুলো বলে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা লিখবেন। ইতিমধ্যে আমি প্রথম ক্লাস থেকেই বলতেছি যে একটা কোশ্চেন দেখার পরে কিভাবে এটা অ্যানালাইসিস করবেন, কোনটা আমি কতটুকু লিখব, সংজ্ঞা কতটুকু লিখব, তারপরে আমি পার্থক্য আসলে কত মার্কস থাকতে পারে সেটার ক্যাটাগরি আমি বলছি। তারপরে আমি বলছি শর্ট কোশ্চেন থাকে আরেকটা ব্রড কোশ্চেন, এইভাবে 4টা কোশ্চেন মেলানো থাকে। এই 4টা কোশ্চেনের ক্ষেত্রে আমি
মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি কিভাবে চিন্তা করব, আমি কিভাবে অ্যান্সার করব। যেমন এই যে দ্বিতীয় পত্র, এখানে আমার 60 আপ মিনিমাম পাইতে হলে আমার প্রজেকশনটা কী হবে খাতার মধ্যে, এই জিনিসগুলো আমি প্রতি ক্লাসে আমি বলছি, ঠিক আছে। সো আপনাদের পরীক্ষার আগে আবার এগুলো বিস্তারিত বলবো। সো প্রথম দিকে যারা ক্লাস করছেন তারা অবশ্যই সৌভাগ্যবান, আর যারা স্পেশালি পেইড ব্যাচে আছেন তারা তো রেকর্ডিং, আমাদের প্রাইভেট যে রেকর্ডিং সেটা ফেসবুকে আছে, সেটা দেখতে পাচ্ছেন। আর আমি রেকর্ডিংটা ওপেন করতে পারতেছি না, কারণ আমাদের পেইড ব্যাচে যারা স্টুডেন্ট আছেন তাদের আপনার অধিকার খর্ব হবে, ঠিক আছে। যেহেতু আমরা চুক্তি আইন পড়তেছি, সো এখানে একটা চুক্তি, একটা এগ্রিমেন্ট, তাই না। তবে ফ্রি ক্লাসটা আপনারা ফ্রি গ্রুপ থেকে লাইভ ক্লাসের মাধ্যমে ফারজানা আপু রুটিনটা দিয়ে দিবে, সেটা আপনারা বিনামূল্যে লাইভ ক্লাস করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে 2-1 মিনিটে একটু বলে শেষ করেন, এনি কাইন্ড অফ কোশ্চেন। জি, ওয়ালাইকুম আসসালাম। শাহেদ ভাই কেমন আছেন? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া 3টা কোশ্চেন ছিল, খুব সংক্ষেপেই জানতে চাচ্ছি আসলে। সেটা হচ্ছে যেহেতু 2টা 24-25 এবং মানে 2টা যেহেতু আমাদের একটা পরীক্ষা পড়ছে আর কি। তো আপনি আমাদেরকে বলেছেন যে মানে একটা মোটামুটি একটা অন্যভাবে জিনিসগুলো চিন্তা করতে হচ্ছে আগের সাজেশন অথবা সিলেবাসের মতো জিনিসটা খাওয়ার হচ্ছে না আর কি। এই জন্যই কিন্তু আপনি সিরিয়াসলি আমাদের ক্লাসে নিচ্ছেন মনে হলো। তো আমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং ফর্ম ফিল আপের ডেট সময় পড়তে পারে? ফর্ম ফিল আপ তো দিয়ে দিছে না? দিয়ে দিছে তো, আপনাদের ফর্ম ফিল আপের দিয়ে দিছে না দেখলাম। ফর্ম ফিল আপ 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আগামী 25 তারিখ। হ্যাঁ শাহেদ ভাই, ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে। আর আরেকটা কোশ্চেন যেটা বলছেন, আপনাদের 2টা পরীক্ষা একসাথে হচ্ছে, সো আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আপনারা অবশ্যই, যেটা লাস্ট যে পরীক্ষা হয়েছে সেটা 24 সালের কোশ্চেনটা আমরা অ্যাভয়েড করে ইতিমধ্যে কিন্তু আপনাদের পেইড ব্যাচে কিন্তু সাজেশন 5ম পত্র পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আপনারা এই প্রিসাইজ সাজেশনটা আপনারা ফলো করেন। আর ইন এডিশন পরীক্ষার আগে আমরা 24-এর কোশ্চেন সম্পর্কে একটা ভাষা ধারণা নিয়ে যাব, কারণ কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা ধরে নিলাম 50-50 অথবা 30%। গ্রুপে যে সাজেশনটা দিয়েছে ওটা তো ওই যে হাতে লেখা যে 5টা। হ্যাঁ, আমার হাতে লেখা যে 5টা পত্রের। জি। আচ্ছা ভাইয়া, আর একটা হচ্ছে যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে? 12ই অক্টোবর শুনলাম, আমাদের একজন আপু বলল যে 12ই অক্টোবর থেকে রুটিন হওয়ার একটা সম্ভাবনা। 12ই অক্টোবর থেকে হবে পরীক্ষা? হ্যাঁ, এটার একটা সম্ভাবনা আছে। তো আমরা ধরে নেব অক্টোবরে পরীক্ষা, আমরা সেপ্টেম্বরের ভিতরে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন 30টা সেশনের মাধ্যমে সেপ্টেম্বরের ভিতরেই কিন্তু আমি শেষ করা, যেমন আজকে 4র্থ সেশন চলে, তাই না। তো চেষ্টা করব আমরা সেপ্টেম্বর, আর খুব বেশি হলে অক্টোবরের ফার্স্ট উইক যাইতে পারে, বাট আমরা চেষ্টা করব যে একটা ভালো একটা কনসেপ্ট যেন আমরা নিয়ে পরীক্ষায় বসতে পারি। আর কারো কোনো কোয়েশ্চেন? আপনি অনেক ব্যস্ত থাকেন আর কি, তারপরেও একটা চাওয়া আর কি, সেটা আপনি আমাদের মানে আরেকটু ভাগ দেওয়া যাবে কিনা, আরেকটু করে আর কি। যেহেতু আইন বিজ্ঞানটা হয়ে গেছে, মাথায় গরম থাকতে যেভাবে আমরা কালেক্ট করে আমরা করে আপনার, হ্যাঁ ওইটা আপনারা ফলো করবেন, ওইটা যে 5ম পত্র আছে ওইটা মাস্ট ফলো করবেন, ওইখান থেকে কোশ্চেন ওগুলো সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আপনাদের পেইড ব্যাচে আমি 7টা সাজেশনই আমি, আর বাকি 2টা যে আছে সেটাও আমি দিয়ে দেবো। ইন এডিশন আপনাদের যেটা আছে সেটা আপনাদের আমি বলে দেব, যে জিনিসগুলো আপনার যদি যেগুলো প্রয়োজন ওটা আমি বলবো, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওকে শাহেদ ভাই বলেন। আচ্ছা, নর্মালি টাইমিংটা 10টার পরে, বলতে শুক্র শনিবারে আপনাদের রুটিন ক্লাস 10টার পরে, বাট আপনাদের আমি যেহেতু দায়িত্ব নিয়েছি 30টা ক্লাস আমি
সেশন 30টা সেশন আমি কমপ্লিট করব পুরো ফার্স্ট ইয়ারের। আজকে 4র্থ সেশন চলে। সেই ক্ষেত্রে আপনার অন্যান্য দিনেও কিন্তু আমি ক্লাস দিচ্ছি, সেটা অবশ্যই 9:30 থেকে দিচ্ছি, কারণ আমি ফাইনাল ইয়ারের ব্যাচ আছে, আপনারা সবাই জানেন যারা জুরিকনের সঙ্গে যুক্ত আছেন। আবার বার কাউন্সিলের ব্যাচ আছে ফাইনাল ইয়ার, তাদেরও কিন্তু ফর্ম ফিল আপের হয়ে গেছে, আপনারা জানেন। তো তাদেরকেও তাদের সঙ্গেও যেহেতু এটা একটা চুক্তির মতো, তারপরে মনে করেন যারা বার কাউন্সিল পরীক্ষা দিবে তাদের জন্য আরও বিশাল হিউজ সিলেবাস। সব কিছু বিবেচনায় শুধুমাত্র শুক্র শনিবারের ক্লাসটা 10:30 থেকে পাবেন, আর অন্যান্য দিনের ক্লাসটা ওই সময় 10:30টায় হয় আপনার ফাইনাল ইয়ারের ক্লাস থাকে অথবা বার কাউন্সিলের ক্লাস থাকে। তো সেগুলো কন্ডাক্টটা আপনাদের ক্লাসের যে রুটিনটা আছে সেটা তখন আমি 9:30টায় দিই, তাই না? রবিবার থেকে বুধবারের ভিতরে যে কোনো একদিন অথবা 2 দিন এক্সট্রা ক্লাস সেশন দিব। সেশন আমি 30টার ভিতরে ইনশাল্লাহ শেষ করবো সবগুলো সাবজেক্ট। বাট টাইমিংটা আপনি শুক্র শনিবার ছাড়া অন্য সময়ে আপনি এই সময়ে পাবেন না 10:30 থেকে। আচ্ছা, আমি ভয়েস নোট দিব, আপনি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আপনি নোটে করেন, নক দিয়েন, ঠিক আছে? এটার একমাত্র সলিউশন আপনাকে পেইড বেসে আপনার রেকর্ডিং যে আছে সেটাতে ইনভলভ হওয়া, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন না থাকলে হ্যাঁ হ্যাঁ সাবরিনা আপু বলেন। আপু হ্যাঁ রাইট, আমি ওভারঅল পড়াইছি, কারণ হলো আপনি ওভারঅল কনসেপ্ট যেহেতু আপনার বিল্ড আপ হয় সেই জন্য। বাট পরীক্ষার জন্য আপনি ওই সাজেশনটাই ফলো করবেন, আর এই ওভারঅল রেকর্ডিংটা আপনি শুনবেন এই জন্যই যেন আপনার পরীক্ষার যখন আনকমন একটা কোশ্চেন হয়, কঠিন একটা কোশ্চেন হয়, এরকম 7টার ভিতরে মিনিমাম 2-3টা সাবজেক্ট অথবা 2টা সাবজেক্ট, একটা সাবজেক্ট এরকম হবে। সেইখানে যেহেতু জুরিকনের স্টুডেন্টরা যারা আছেন তারা যেহেতু আপনারা মানে অ্যান্সার করতে যেন ফেলর না হন, এটা হলো আমার দৃষ্টিকোণ। আশা করি বোঝাইতে পারছি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? এনিবডি? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে তাহলে আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন। আর আমি হোয়াটসঅ্যাপের মেসেজ অপশানটা কিছুক্ষণের জন্য আমি খুলে দেব, আপনারা অবশ্যই সবাই রিভিউ দিবেন। দেখেন, রিভিউ বলতে কি, এত অল্প সময়ের ভিতরে এত লম্বা একটা সাবজেক্ট, এটা সো ডিফিকাল্ট কমপ্লিট করা। বাট এটা হলো যে আপনাদের টোটাল একটা কনসেপ্ট নিয়ে আপনারা পরীক্ষার হলে বসতে পারতেছেন কিনা। এবং এই ক্রাশ ব্যাচের প্রোগ্রাম করে জুরিকনে আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিনা মানে হায়ার সেকেন্ড ক্লাস 55 to 60-র ভিতরে মার্কস অ্যাভারেজ ছিল। সো আপনারা যারা আগে থেকে পড়তেছেন তাদের তো আমি মনে করি ফার্স্ট ক্লাস পাওয়া উচিত। সো আজকে এই পর্যন্তই থাক, আর লম্বা না করি। আমি পেইড গ্রুপে আপলোড দিয়ে দিচ্ছি আপনাদের রেকর্ডিংটা। আসসালামু আলাইকুম।